আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নানামুখী চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত গাজার জন্য ৩ ধাপে একটি যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপন করেছেন। এই প্রস্তাবে গাজার প্রশাসনিক ক্ষমতা হামাসের হাতেই অর্পণ করা হয়েছে। ফলে যুদ্ধ পরবর্তী সময়ে গাজায় যে পুনর্গঠন হবে তারও কৃতিত্ব যাবে হামাসের পকেটে। অন্যদিকে ইসরায়েলকেও হঠাৎ করেই গাজার ব্যাপারে বেশ নমনীয় দেখা যাচ্ছে। মনে হচ্ছে গাজা নিয়ে তাদের আর কোনো কর্মকৌশল বা পরিকল্পনাও নেই। তাদের সব কৌশলই যেন ব্যর্থ হয়েছে। পর্দার অন্তরালে আসলে কি ঘটছে তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। ইসরায়েলের নীতি নির্ধারকদের ধারণা, আরেকটি ৭ অক্টোবর ঘটানোর মতো সক্ষমতা হামাসের নেই। হামাসকে কাঠামোগতভাবেই অনেকটা দুর্বল করা হয়েছে বলেও মনে করে ইসরায়েল, যদিও যুদ্ধ ময়দানে বাস্তবতা তেমনটা বলছে না। হামাস জাবালিয়া সহ উত্তর গাজার অধিকাংশ এলাকায় ফিরে এসেছে এবং ইসরায়েলের সাথে যুদ্ধ করছে। ৪ মাস পর নতুন করে তেল আবিবকে লক্ষ্য করে হামাস রকেট ছুড়েছে। ইসরায়েলি সেনাদের জিম্মি করে নিয়ে যাচ্ছে টানেলের ভেতর। প্রতিদিন হামাসের হাতে উল্লেখযোগ্য সংখ্যক ইসরায়েলি সেনা নিহত হচ্ছে। এরপরও প্রেসিডেন্ট বাইডেন তার প্রস্তাব উত্থাপনের সময় দাবি করেছেন, হামাসকে দুর্বল করে দেওয়ার যে লক্ষ্য নিয়ে ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করেছিল তার অনেকটাই পূরণ হয়েছে। তিনি একটি যুদ্ধবিরতি পরিকল্পনা ঘোষণা করেছেন, যা গাজায় একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি নিশ্চিত করবে। হামাসের হাতে বন্দী থাকা জিম্মিরাও মুক্তি পাবেন। প্রেসিডেন্ট বাইডেনের প্রস্তাব অনুযায়ী ইসরায়েল আগে গাজার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে। হামাস এর বিনিময়ে বেশ কিছু জিম্মিকে মুক্তি দেবে। একই সাথে ইসরায়েল তাদের জেলখানাগুলোতে বছরের পর বছর আটকে থাকা হাজার খানেক ফিলিস্তিনি নাগরিককে মুক্তি দেবে। এই প্রস্তাব হামাস এর আগেও কয়েক দফা দিয়েছিল, কিন্তু ইসরায়েল তাতে সাড়া দেয়নি। হামাসের দেয়া প্রস্তাবে নেতানিয়াহুর মন গলেনি, কিন্তু ইসরায়েলি সেনাদের হতাহতের পরিমাণ বৃদ্ধি, ইসরায়েলি কিছু সেনার নতুন করে আটক হওয়ার ঘটনায় চাপে পড়েছেন নেতানিয়াহু। এছাড়া লোহিত সাগরে হুথিদের ক্রমবর্ধমান আক্রমণ এবং ইসরায়েলের বিভিন্ন শহরে হিজবুল্লাহর সফল আক্রমণের চাপ তো আছেই। অন্যদিকে যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একাধিক যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছিল। তারা বরাবরই ইসরায়েলের বর্বরতাকে ন্যায্য বলেও আখ্যা দিয়েছিল। কিন্তু গেল ২ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থী আন্দোলন ক্রমশ বাড়তে থাকায় প্রেসিডেন্ট বাইডেনও এখন যুদ্ধবিরতির পথে হাঁটতে শুরু করেছেন। যুক্তরাষ্ট্র দাবি করছে তারা এবারের যুদ্ধবিরতি প্রস্তাবটি দিয়েছে যাতে জীবিত সকল জিম্মি পর্যায়ক্রমে মুক্তি পায়, এমনকি হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলি সেনারাও যাতে মুক্ত হয়। হামাস অবশ্য এমন প্রস্তাবে কখনোই অনাগ্রহী ছিল না, কিন্তু কট্টরপন্থী নেতানিয়াহু শুরু থেকেই গোয়ার্তুমি করছিলেন। যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে যে ৬ মাসের যুদ্ধবিরতি চালুর কথা বলেছে তা শুরু হলেও ইসরায়েলের আগ্রাসী নীতির কারণে যে কোনো সময় তা ভেঙে যাওয়ার আশঙ্কাও রয়েছে। তেমনটা হলে আবারও দুই পক্ষের মাঝে স্থিতিশীলতা বা আস্থা তৈরি হতে অনেক বেগ পেতে হবে। যুদ্ধবিরতি যদি প্রাথমিকভাবে ৬ মাস টিকে যায়, দুই পক্ষ আর কোনো সংঘাতে লিপ্ত না হয়, তাহলে গাজায় স্থিতিশীলতা আসবে। এরপর গাজায় পুরোদমে পুনর্বাসন ও পুনর্গঠন প্রক্রিয়া শুরু হবে। বাইডেনের প্রস্তাবের পরও ইসরায়েল দেখাতে চাইছে তারা আগের অবস্থানেই আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোশ্যাল মিডিয়া এক্সে জানিয়েছেন, যুদ্ধ শেষ করার ক্ষেত্রে ইসরায়েলের যে শর্ত আগে থেকেই ছিল তা এখনও আছে। হামাসের সামরিক শাখা ধ্বংস, প্রশাসন চালানোর ক্ষমতা নিঃশেষ করা, সকল জিম্মিকে মুক্ত করা এবং গাজা যেন কখনোই আর ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠতে না পারে তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা যুদ্ধ বন্ধ করব না। এমনটা বললেও নেতানিয়াহু প্রশাসন যে নরম হয়েছে তার প্রমাণ যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব। এই প্রস্তাব বাইডেনের তরফ থেকে এলেও ইসরায়েলের গ্রিন সিগন্যালের আলোকেই প্রেসিডেন্ট বাইডেন তা ঘোষণা করেছেন। আর প্রেসিডেন্ট বাইডেনের প্রস্তাব প্রকাশ্যে আসার পর তেল আবিবেও বিপুল সংখ্যক মানুষ নেতানিয়াহুকে অবিলম্বে যুদ্ধবিরতি মেনে নেওয়ার জন্য বিক্ষোভ করছে। তারা নেতানিয়াহুর পদত্যাগও দাবি করছেন।
তবে পরিস্থিতি এই মুহূর্তে যে পর্যায়ে এসেছে তাতে মনে হচ্ছে হামাসই গাজার ক্ষমতায় পুনরায় ফিরতে যাচ্ছে। হামাসকে নির্মূল করা বা সম্পূর্ণরূপে হামাসকে পরাজিত করার বয়ান থেকেও ইসরায়েল অনেকটা সরে এসেছে। প্রেসিডেন্ট বাইডেনের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব অনুযায়ী হামাসই গাজার ক্ষমতায় থাকছে। এখন থেকে প্রতিদিন এবং সামনে আরও কয়েক মাসে হামাস পুনরায় গাজার সর্বস্তরে ফিরে আসবে। পাশাপাশি গাজার পুনর্গঠন প্রক্রিয়া হামাসকে আগের মতো প্রভাবশালী অবস্থানে নিয়ে যাবে। যতক্ষণ না গাজায় বিকল্প কোনো প্রশাসন প্রতিষ্ঠিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত দাতা সংস্থাগুলো হামাসের সাথেই সমন্বয় করতে বাধ্য হবে। ফলে গাজায় নতুন করে যে ভবন পুনর্নির্মাণ হবে, এর প্রতিটিতেই হামাসের ছোঁয়া থাকবে। বিগত বছরগুলোতে হামাস গাজার প্রায় প্রতিটি ভবনের নিচ দিয়ে টানেল নির্মাণ করেছে। আগামীতে নতুন যে স্থাপনাগুলো নির্মিত হবে সেখানেও হামাসের টানেল থাকবে। হামাসের হাতে এখনও যে সমরাস্ত্র রয়েছে সেগুলো তারা সেখানে জমা রাখবে, আবার নতুন নতুন সব অস্ত্র তারা নির্মাণ করবে। বিগত 7 মাসের যুদ্ধ এবং ইসরায়েলের আগ্রাসন হামাসকেও অনেক কিছু শিখিয়েছে। যারা গাজা পুনর্গঠনে কাজ করে তাদের কারোরই হামাসের সাথে কাজ করতে কিংবা গাজায় হামাসের উপস্থিতি নিয়ে কোনো আপত্তি ছিল না, বরং হামাসের কাছ থেকে তারা বরাবরই মানবিক ও ইতিবাচক সাড়া পাওয়ার দাবি করেছেন। সব মিলিয়ে প্রশাসনিক ও সামরিকভাবে হামাস হয়তো আগামী দিনগুলোতে অতীতের চেয়েও শক্তিশালী হওয়ার পথে রয়েছে। হামাস যদি গাজার প্রশাসনে ফিরতে পারে তাহলে তারা নিঃসন্দেহে এই যুদ্ধে নিজেদের বিজয়ী হিসেবে ঘোষণা করবে। হামাস হয়তো শুধু গাজা নয়, বরং পরবর্তী বছরগুলোতে পশ্চিম তীরেও নিয়ন্ত্রকের আসনে চলে যাবে। কাতারে হামাসের যে নেতারা আছেন তারা আরও কয়েক বছর সেখানে থাকবেন। আর হামাসের পৃষ্ঠপোষকের তালিকায় ইরানের পাশাপাশি তুরস্ক, দোহা, এমনকি মস্কোর নামও যুক্ত হতে পারে। তেমনটা হলে ইসরায়েল অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে যাবে। হিজবুল্লাহ, হুথি সহ ইরানের কথিত প্রক্সিরাও এই যুদ্ধ থেকে উপকৃত হয়েছে। ইসরায়েল ও আমেরিকা বিগত 7 মাসে তাদেরকে সামান্য পরিমাণও বিচলিত করতে পারেনি। যদিও হামাস এবারের স্থল অভিযানে অনেকগুলো টানেল হারিয়েছে, বেশ কিছু সদস্য এবং কমান্ডারকেও হারাতে হয়েছে, কিন্তু এবার ফিরতে পারলে তারা আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হবে, আর তা হতে খুব বেশি সময়ও লাগবে না। এবারের যুদ্ধের কারণে হামাস ও হিজবুল্লাহরা নিজেদের সক্ষমতা বুঝতে পেরেছে। রকেট ফায়ার করেই ইসরায়েলি সেনাদেরকে সীমান্ত থেকে কয়েক কিলোমিটার ভেতরে নিয়ে যাওয়া সম্ভব, তাও তারা অনুধাবন করেছে। সবচেয়ে বড় কথা, এভাবে যুদ্ধবিরতি হলে নেতানিয়াহুকে প্রশ্নবিদ্ধ হতে হবে নিজ দেশেই। কেন তাহলে তিনি এতগুলো সেনাকে মরতে দিলেন, আহত হতে দিলেন? এই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। ইসরায়েল এই যুদ্ধ করতে গিয়ে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে। কর্মহীন হয়েছে হাজার হাজার মানুষ। ইসরায়েলিদের স্বাভাবিক জীবনে যে ভয়াবহ ছন্দপতন ঘটেছে তা পুষিয়ে নেওয়া ইসরায়েলিদের জন্য মোটেও সহজ হবে না। ইসরায়েলি নেতৃত্বের আরেকটি সংকট হল তারা কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই যুদ্ধে নেমেছিল। ফলে অনেক মাস যুদ্ধ করলেও ইসরায়েলি সেনারা প্রত্যাশিত সফলতা পায়নি। হামাসের নীতি নির্ধারণী ইউনিটগুলোর কোনো ক্ষতি করতে পারেনি তারা। টানা 7 মাস যুদ্ধ করেও নুসিরাত, দেইর আল বালাহ, মাগাজি এবং বুরেজে হামাসকে পরাজিত করতে পারেনি ইসরায়েলের সেনাবাহিনী। অন্যদিকে গাজা যুদ্ধের জেরে পশ্চিম তীর কর্তৃপক্ষ জনগণের আস্থা হারিয়েছে। সেখানেও ইসরায়েল বিরোধী সামরিক শাখাগুলোর উত্থান ঘটেছে। সবচেয়ে বড় অর্জন, ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলন দেশে দেশে ন্যায্যতা পেয়েছে। খোদ পশ্চিমা দেশগুলোতে নিয়মিত বিক্ষোভ হচ্ছে। 146টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতিও দিয়েছে। পরিকল্পনাহীন যুদ্ধ করলে আগ্রাসী শক্তির যেই করুণ পরিণতি হয়, ইসরায়েলের তাই হয়েছে। বিশ্বসেরা বাহিনী হিসেবে পরিচিত হওয়ার পরও 20 থেকে 30 হাজার সদস্য নিয়ে গড়া হামাসের মতো একটি সংগঠনকে পরাজিত করতে না পারার ব্যর্থতাই এই যুদ্ধে ইসরায়েলিদের মূল প্রাপ্তি।
আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।